রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকায় এসেছেন। রাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সার্জিও গোরের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের বিনিয়োগ, জ্বালানি, অভিবাসন সহ বিভিন্ন বিষয়ে সার্জিও গোরের সঙ্গে আলোচনা হয়েছে। আর সার্জিও গোর বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে আমেরিকা। অন্যদিকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। দুই প্রতিবেশীর মধ্যে গত 2 বছরের অস্থির সম্পর্কের পর এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্কের কতটা উন্নতি হবে তা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। বাংলাদেশকে নিয়ে আমেরিকার এত আগ্রহের কারণ কি? কেন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে? শুধু ভারত কিংবা আমেরিকা নয়, চায়নাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায়। ত্রিমুখী এই সম্পর্ক বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির জন্য কতটা ইতিবাচক, কতটা চাপের? ভূরাজনীতির খেলায় বাংলাদেশ কতটা কৌশলী? এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফজলুল হালিম, আছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। আপনাদের 3 জনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। আলোচনাটা শুরু করতে চাই মুন্সি ফয়েজ আহমেদ আপনাকে দিয়ে। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকায় এসেছেন এবং ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন, সার্জিও গোরের এই সফর আমেরিকা ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। সেই ক্ষেত্রে সার্জিও গোরের বাংলাদেশ সফর, হঠাৎ এই বাংলাদেশ সফরের উদ্দেশ্য আপনার কাছে কি মনে হয়? হঠাৎ সফর কি বলা যায়, আমি সেই ব্যাপারে একটু যে আমার মনে হয় যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক একটা বেশ ভালো পর্যায়ে আছে। এর আগের সরকারের শেষের দিকে এসে একটু সম্পর্কটা মধ্যে একটা চিড় ধরেছিল, কিন্তু আমার মনে হয় তারপরে একটা বড় একটা চুক্তি হয়েছে দুই দেশের। যদিও চুক্তিটা নিয়ে আমাদের অনেকেরই নানান রকমের কথা আছে, যে চুক্তিটা ভালো হয় নাই, চুক্তিটা অসম চুক্তি হয়েছে, এরকম কথাবার্তা আছে। তারপরেও সম্পর্কটা নিশ্চয়ই দুই দেশের মধ্যে খুব ভালো। আর বিশেষ করে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভালো সম্পর্ক আছে। আমাদের নতুন সরকারের সাথে সুসম্পর্ক গড়বার ইচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ করা হয়েছে। এবং এই যে সার্জিও গোরের যে সফর, এটা কিন্তু তারই একটা দিচ্ছে আর কি, ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষা করবার পক্ষে নয়, তারা চায় যে নতুন সরকার এসছে তার সাথে তারা যত তাড়াতাড়ি সহজ করে, যত তাড়াতাড়ি সম্ভব সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। সম্পর্ক আগে থেকেই ভালো আছে, আমাদের 4টা বিভিন্ন বিষয়ে ডায়ালগের ব্যবস্থা আছে দুই দেশের মধ্যে, এবং সেই ডায়ালগগুলোকে এগিয়ে নেওয়া, সেগুলো যাতে থমকে না যায়। আমাদের দেশের পট পরিবর্তন হয়েছে একটা বেশ ট্রাউমাটিক একটা ইয়ের মাধ্যমে, সুতরাং আবার নতুন করে শুরু করার ব্যাপার আছে। সুতরাং সেখানে চুপ করে বসে থাকলে পিছিয়ে যাব। তো পিছিয়ে যাতে না যায় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সম্পর্কটাকে যে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা যাতে সচল থাকে, সেই বিষয়টি সার্জিও গোরের
সফরের আমি মনে করি সবচেয়ে বড় উদ্দেশ্য। জি, মুন্সি ফয়েজ আহমেদ, বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে সবসময় আমরা এটা শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। এরপর তো সরকার বদল হয়েছে, পরিবর্তন হয়েছে। আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী সরকারের যেই চুক্তি ছিল সেটি বাতিল করেনি নতুন সরকার, বিএনপি সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে বেইজিং সফর, এরপর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যেই সাম্প্রতিক যুক্ততা বা আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার কথা যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে কি এমনটা বলা যায় যে আমেরিকা কিছুটা উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে? উদ্বিগ্ন হওয়ার তো কোনো কারণ নাই। জি। একটা সবাই এটা বোঝা উচিত যে আমেরিকার গুরুত্ব বাংলাদেশের কাছে কি, সেটা বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আমরা ভালো বোঝে, আমরাও বোঝার চেষ্টা করি। আর চীনের গুরুত্ব, ভারতের গুরুত্ব, জাপানের গুরুত্ব, রাশিয়া, সবার আলাদা আলাদা করে গুরুত্ব আছে। একটা দিয়ে আরেকটাকে প্রতিস্থাপন করা সম্ভব না, কোনো অবস্থাতেই না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু তারা যদি মনে করে তারা আমাদের উপরে বড় রকমের বেশি আধিপত্য বিস্তার করতে চায়, এরকম কোনো, যেটা অনেকে মনে করেন, সেরকম যদি কিছু হয় তাহলে সম্পর্কটা সহজে আগাবে না, বা তাহলে সেটার মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন আসবে, জটিলতা আসবে। কিন্তু যদি সহজ সম্পর্ক সহজ রাখতে চাই, আমরা সহজ কথা সহজে বলি না, কঠিন কথা সহজে বলি, কিন্তু সহজ সম্পর্ক সহজ রাখার চেষ্টাটা যেন আমাদের পক্ষ থেকে, দুই পক্ষ থেকেই থাকে। সেখানে অহেতুক কোনো বিষয় নিয়ে আসা না, যে অন্য দেশের সাথে কিভাবে কি সম্পর্ক হবে সেটা যাতে এখানে বসে, যেটা আমাদের যে চুক্তিটা প্রথমেই আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম, সেই চুক্তিতে কিন্তু কতগুলো জিনিস আছে যেগুলো আমাদেরকে ওই দিকে ঠেলে দিতে পারে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। ওই চুক্তি করা হয়েছে বলেই যে তার সব কিছু মেনে চলতে হবে তা নয়। বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার নিয়মিত আলাপ আলোচনার সুযোগ আছে। সার্জিও গোর আসলেন এই সুযোগে আলাপ আলোচনার মাধ্যমে ওই চুক্তিতে যেসব সমস্যাগুলো আছে সেগুলো অন্তত তুলে ধরা। সাথে সাথেই তো সেগুলো শুধরানো যাবে না, কিন্তু সেগুলো তুলে ধরা আমার মনে হয় এটাও আমাদের একটা সুযোগ। আমি আশা করব, আমি নিশ্চিত নই যে আমাদের সরকারের, বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কতটুকু আগ্রহী হবেন, কারণ ওই চুক্তিটা তো ওনার পৌরোহিত্যে হয়েছে। সুতরাং উনি ঝট করে ওই চুক্তির ব্যাপারে খুব বেশি, রিভিউর ব্যাপারে খুব বেশি যে আগ্রহী হবেন, এটা মনে করাটা আমার মনে হয় না যে সম্ভব। তবে উচিত আমাদের ওই চুক্তির দিকে আবার ফিরে তাকানো এবং যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করা। মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানো যে তোমরা আমাদের বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়, অন্য কোনো রকম সম্পর্ক করতে গেলে সেই সম্পর্কটা আর বন্ধুত্ব থাকে না। জি, নিশ্চয়ই। রাহিদ এজাজ, বাংলাদেশের এবং চায়নার সঙ্গে যে ক্রমবর্ধমান সম্পৃক্ততা ওয়াশিংটনের উদ্বেগের কারণ হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে বা অংশীদারদের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কূটনীতিকে কূটনীতিকে জিরো সাম গেম হিসেবে দেখা ঠিক নয়। সেক্ষেত্রে বর্তমান বিশ্ব ব্যবস্থার কথা যদি আমরা একটু চিন্তা করি, আর রাষ্ট্রগুলোর জন্য এই যে মাল্টি অ্যালাইনমেন্ট বা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ যেই সম্পর্ক রাখাটা আসলে কতটা কার্যকর, আপনার কি বলেন, আপনার মতামত কি বলেন? ধন্যবাদ। আপনি যে কথা বলছেন, প্রথম কথা হচ্ছে ব্যালেন্সের কথা বলছেন, আর সবগুলোর মধ্যে হয়েছে কি, আপনার অনুষ্ঠানের নামেই তো কঠিন কথা সহজ করে বলা। তো কঠিন কথা সহজ করে বলা আসলে খুব কঠিন কাজ। সহজ কথাই সহজ করে বলা যায় না। সেখানে কঠিন করে কথা সহজ করে বলাটা আরও কঠিন। একটু বাড়তি হলে বলে দেয়। আরেকটা হলে কি, কথায় কথায় আজকাল হয়েছে কি, আমরা সবাই, আমার মনে হয়, যেমন উনি অধ্যাপনা করেন, অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ কূটনীতিতে ছিলেন, পেশাদার কূটনীতিক ছিলেন, আপনি সাংবাদিকতা করি। তো প্রত্যেকেরই বিশেষজ্ঞতার একটা জায়গা আছে, পরিধি আছে। কিন্তু দেখা যায় কি, আমরা আজকাল প্রায় সবাই বিশেষজ্ঞ হয়ে ওঠেন সব বিষয়ে। যেমন একটা ঠোঁটের আগায় কথা চলে আসে ভূরাজনীতি, জিওপলিটিক্স ইত্যাদি ইত্যাদি, এবং একটার সাথে আর একটা মিলিয়ে ফেলি। আমি মনে করি কি, প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা ডিনামিক্স আছে, ডাইমেনশন আছে। এই যে আপনি যে কথাটা বলছেন, মাল্টি ডাইমেনশনাল সিস্টেম, তারপর ইভলভিং সিচুয়েশন, অর্থাৎ ধরা যাক না, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যে গোটা পৃথিবীকে টালমাটাল করে দিবে, এবং যুদ্ধটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু এখনও, আমরা এখানে যে চারজন আলোচনা, কেউ প্রেডিক্ট করতে পারে না 1 ঘন্টা পরে কি ঘটবে। তো এই যখন অবস্থা, তাহলে আমি কোনো কিছুতে আসলে স্ট্যাটিক না, এটা পাল্টাচ্ছে। তো সেই যখন পাল্টায়, এখন ভারসাম্যের ক্ষেত্রে আমি কি এরকম যে আমি সবার সাথে সম্পর্ক রাখবো, নাকি আমি আমার স্বার্থটা রেখে কারোর সাথে একটু বেশি ঝুঁকবো, কারো দিকে কম ঝুঁকবো, আবার পিছিয়ে আসবো, এভাবে আমি করবো কিনা। আপনি চীনের
না বললেও আমি প্রাসঙ্গিকভাবে বলে ফেলি, যখন সার্জিও গোর আসেন, অবশ্যই সার্জিও গোর বাংলাদেশে এসছেন আমেরিকার প্রায়োরিটি নিয়ে কথা বলতে, আমেরিকার যদি কোনো বিষয়ে আপত্তি উদ্বেগ থাকে সেগুলো নিয়ে বুঝতে, এবং তার যদি, যেহেতু প্রথমবারের মতো তিনি এই সফরে এলেন এবং এই অঞ্চলের বিশেষ দূত, ট্রাম্পের মনোনীত, তিনি ভারতীয় রাষ্ট্রদূত, তারপরে বিশেষ দূত, এবং আমরা দেখেছি তিনি মালদ্বীপে গেছেন, ভুটানে গেছেন, নেপালে গেছেন, শ্রীলঙ্কায় গেছেন, উনি ওনার প্রায়োরিটিগুলো নিয়ে কথা বলছেন, কাজ করছেন। তো সেই জায়গাতে আমি মনে করি কি বাংলাদেশে ভারসাম্যটা ম্যানেজ করতে কি পারে না, বিশেষ করে নতুন সরকার মাত্র 6 মাস হতে চললো, এটা সময় বলে দিবে। চীনে গেছে, এখন চীনে যাওয়ার পাশাপাশি নিশ্চয়ই আমরা এটা ঠিক করে নেই যে আমরা ওই একটা পোলারাইজেশনে ঢুকে যাচ্ছি, চীন, রাশিয়া ইত্যাদি ইত্যাদি। তো সামনের দিন বলে দিবে, এবং এই বলে দেওয়ার জন্য আমার মনে হয় কি আমাদের কিছুদিন একটু অপেক্ষায় থাকা ভালো। জি, রাহিদ এজাজ, আজকের যে বৈঠক নিয়ে কথা বলছিলাম, বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের বিনিয়োগ, জ্বালানি, অভিবাসন সহ বিভিন্ন বিষয়ে সার্জিও গোরের সঙ্গে আলোচনা হয়েছে। অন্যদিকে সার্জিও গোর বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। একজন কূটনৈতিক প্রতিবেদক হিসেবে এর বাইরে কি আলোচনা আর কোনো বিষয় আপনি জানতে পেরেছেন কিনা? না, আজকে তো প্রথম কথা হচ্ছে অনেক দেরিতে হলো, ডক্টর খলিল একটা ব্রিফ করেছেন। ব্রিফে আমার যদি টেক ওভার বলেন, উনি বলতে চাচ্ছেন, এবং অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজে এই ধরনের মিটিং নিজে ছিলেন, কখনো কখনো লিডও করেছেন, জানেন মিটিংগুলো তো অনেকগুলো স্ট্রাকচার হয়। এখন ধরেন আমরা যদি বলি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল টেরিফ, এগুলো নিটিগিটি নিয়ে আলোচনার সুযোগ নেই। এবার সহকর্মীরা জিজ্ঞেস করেছেন জিসুমি আকসের মতো ডিফেন্স ডিলের আলোচনা হলো কিনা, আমাদের গ্যাস ব্লকের বিডিংয়ের আলোচনা হলো, এটা একটা ওভার আর্চিং পলিসি লেভেলে আলোচনা। এবং সার্জিও গোর যখন স্টেটমেন্ট দেন, অনেকগুলো পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, এবং এটা তার প্রথম মিটিং। এবং মনে রাখতে হবে সার্জিও গোর একজন বিশেষ দূত, এবং বিশেষ দূত হিসেবে উনি যখন আগামী পরশু অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলবেন, এবং সেইখানে নিশ্চয়ই আজকে যে আলোচনা হলো, নিশ্চয়ই এই আলোচনার প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন কি আলোচনা হলো, তার ভিত্তিতে শনিবার আর আলোচনা হবে। তো সেই শনিবারের আলোচনার পর নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে কতটা অগ্রগতি হলো। কারণ আজকে রাতে আমাদের সেই সার্জিও গোরের এক্স হ্যান্ডেলের সেই পোস্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর যে ব্রিফ করেছেন, এর বাইরে কিন্তু আমাদের জানার কোনো সুযোগ হয়নি। জি জি, আপনাকে ধন্যবাদ অধ্যাপক ফজলুল হালিম। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর হচ্ছেন ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী আমেরিকার তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্চ বাংলাদেশ সফরে আসেন। আপনার কাছে শুরুতেই আসলে জানতে চাই, আপনার কাছে যেহেতু এসেছি শুরুতেই জানতে চাই আমেরিকার প্রতিনিধিদের এই যে বাংলাদেশ সফর, তাদের আসলে মূল প্রত্যাশা কি বাংলাদেশ থেকে তারা আসলে কি চায়? আচ্ছা, আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে তাদের অবজেক্টিভস, তাই তো? তো তিনজনেরটা একসাথে বলা খুব কঠিন। তো আমি এখন যেহেতু আপনার শেষে যিনি আসলেন অর্থাৎ সার্জিও গোর, তার বিষয়ে যতটুকু বলা যায় কিংবা আমরা যতটুকু অবজার্ভ করতে পারি সেটা হচ্ছে এরকমের তিনটি কারণ আমি ধরে নিতে পারি। প্রথম হচ্ছে গিয়ে বর্তমান বাস্তবতায় আপনি যেমনটা বলছিলেন যে সরকারের মাত্র 5 মাস বা 6 মাসে তারা দুটি দেশ সফর করেছেন, প্রাইম মিনিস্টার, মালয়েশিয়া এবং চীন। কাজে চীন এখানে যেহেতু তার গুরুত্বপূর্ণ এবং রাইভাল ক্যারেক্টার, সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কি আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এক ধরনের ফরেন পলিসিকে বাংলাদেশের ইভালুয়েশন করা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত হতে পারে ওনাদের যেটা এটা বলা যায় কনভেনশনাল কিংবা ট্রেডিশনাল, অর্থাৎ এই ভিজিটগুলোতে যেগুলো থাকে, অর্থাৎ বাইলেটারাল যে সম্পর্কগুলো থাকে, ধরুন আপনি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক বিভিন্ন রকমের কূটনীতি কিংবা হচ্ছে পিপল টু পিপল যেটাকে আমরা বলি এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে এক ধরনের রিজনাল কোঅপারেশন, এইসব বিষয়গুলো আছে। আর থার্ড যেটা রয়েছে সেই প্রশ্নটা আপনি একটু আগে রাহিদ এজাজ ভাইকে করেছেন যে এই আলোচনার বাইরে অর্থাৎ ক্যামেরার বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকে কিনা, যেমন ক্যামেরায় যেটা আছে তৃতীয় যেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে ধরুন তিনি প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করবেন, তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন, পাশাপাশি বাংলাদেশের সিভিল সোসাইটি এবং হচ্ছে রাজনৈতিক কয়েকটি দলের সাথে তিনি বৈঠক করবেন, এবং এটি কিন্তু রুটিন। মার্কিন কনভয় এখন পর্যন্ত এনভয় যারাই এসেছেন তারা কিন্তু এই ধরনেরই আমরা দেখি যে ভিজিটগুলোতে এরকমের স্কেজুয়াল থাকে এবং যেটা খুবই রুটিন টাইপ। বাট এর বাইরে কি থাকতে পারে, বা বাংলাদেশের যেহেতু এক ধরনের আমরা বলবো যে এখনও একটা পলিটিক্যাল আনরেস্ট রয়েছে এবং বাস্তবতাও তেমনটাই দেখছি আমরা, কাজেই
এখন ধরুন এরকম হতে পারে যে চীন যেমন এখানে তাদের ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে বা আমাদের বঙ্গ বে অফ বেঙ্গলে এক ধরনের অর্থনৈতিক উপস্থিতি জানান দিচ্ছে, কিংবা হচ্ছে গিয়ে তাদের এঙ্গেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করেছে ইন দ্য নেম অফ বিআরআই। তারপরে ইভেন এর বাইরেও এখন আরেকটা প্রস্তাব দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে সিএমবিসিইসি, অর্থাৎ চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। তো এরকমের যখন এঙ্গেজমেন্টগুলো হচ্ছে চীনের তরফ থেকে, তখন হচ্ছে গিয়ে আপনার খুব স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাবশালী রাষ্ট্র হিসাবে এবং বাংলাদেশকে কিন্তু তারা আসলে যতটা না একটা স্টেট মনে করে, তার থেকে তারা বেশি কিন্তু মনে করে ইন্দো প্যাসিফিকের অংশ। কাজেই ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে তাদের কিন্তু এখানে যে ভূরাজনীতির যে কৌশল, সে কারণে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে। এখন এই সফরে আপনার পার্টিকুলার কি হবে সেইটা আসলে প্রিডিক্ট করা বা প্রফেসি দেওয়া বা হাইপোথেসিস দেওয়া অনেক টাফ। তবে এটুক বলা যায় যে বর্তমান বাস্তবতায় আমরা এতটুকু ধরে নিতে পারি যে যেহেতু আমরা জানি যে এই নির্বাচনের পরে আপনার দুটো দেশ, বিশেষ করে চায়না সফর করেছে প্রাইম মিনিস্টার, তো এখন বাংলাদেশে আমাদের যে মানে অর্থনৈতিক যে এক ধরনের বলবো যে আমাদের যে মোটামুটি যে ইকোনমিক যে সাইজ ছিল, সেইটা কিন্তু আপনি যে যত কথাই বলুক না কেন, আমরা পলিটিক্যাল রেটরিক তৈরি করি, অনেক কথা বলি, কিন্তু ইকোনমিক সাইজ কিন্তু আগের থেকে ডাউন। অর্থাৎ আমি বলতেছি, ধরুন যে গভর্নমেন্ট ছিল তারপরে গত 2 বছরে আমাদের কিন্তু এখন আমরা কিন্তু ইকোনমিক পজিশন আমাদের 39, যেটা হুইচ ওয়াজ ওই সময় ছিল 32, এবং আমাদের অর্থাৎ ক্রয় ক্ষমতায় আমরা ছিলাম বিশ্বের 25তম দেশ। তো এই জায়গাগুলো থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের যে গ্রাফ যদি আমরা দেখি, তাহলে আমাদের কিন্তু এখানে ডিক্রিজ করেছে। তো এখন সেক্ষেত্রে কিন্তু আবার আমরা এরটাকে এমফাসাইজ করতে পারি যে না, আসলে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। অর্থাৎ চীনে আমরা গিয়েছিলাম, সেখানেও যেমন আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি কাজ করেছে, আমরা সেখানে বাণিজ্য বিনিয়োগ এই নিয়েই কাজ করেছি। আবার এখানে যেহেতু সার্জিও গোর নিজেও বলেছেন যে বাণিজ্য বিনিয়োগের প্রতি বা জ্বালানি আরও বিভিন্ন বিষয় আর কি, এক কথায় ইকোনমিক ডিপ্লোমেসি তার উপরে জোর দিয়েছেন, কাজেই বোধহয় এটা নিয়েই কাজ করছেন। কিন্তু আমার কাছে সেরকমটা মনে হয় না কারণ মানে সামথিং ফিশি। এখানে অনেক কিছুই মনে হচ্ছে যে পর্দার আড়ালে আবডালে কেউ না কেউ হয়তো বাংলাদেশকে নিয়ে অন্যরকম থিঙ্ক করছে। সেটা জিওপলিটিক্যাল হতে পারে, সেটা আমাদের যে পলিটিক্স অর্থাৎ সামনের যে আপকামিং দিনগুলো সেখানে কি ঘটবে সেইটা হতে পারে। পাশাপাশি ইন্ডিয়া কিন্তু আপনি জানেন যে এর পরের প্রাইম মিনিস্টারের ইন্ডিয়া নিমন্ত্রণ জানিয়েছে এবং তাদের হাইকমিশনারও বারবার বলছে যে তারা অপেক্ষা করছে। কাজেই এই সব কিছু মিলিয়ে, এবং আমাদের আরও ক্রাইসিস রয়েছে মিয়ানমারের সাথে, কাজেই এখন এই মুহূর্তে আসলে এই সফর, কিন্তু এই রেজাল্ট কি হবে সেইটা আমি জানি না, যে সেটা বাংলাদেশ হবে সেটা বোঝা খুব মুশকিল। কারণ এই রকম মার্কিন ডিপার্টমেন্ট থেকে ঘন ঘন হয় এগুলো, তখন কিন্তু আমরা সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলেন না কেন, আমরা কিন্তু অনেক রকমের আপস অ্যান্ড ডাউন দেখি ওই সব রাষ্ট্রগুলোতে। অর্থাৎ পলিটিক্যাল আনরেস্ট দেখি, তারপরে হচ্ছে গিয়ে এই রকমের যে কথা মুন্সি ভাই বলছিলেন যে আমরা এক ধরনের অসম ট্রিটি দেখি, কিংবা যেটাই হোক না কেন খুব পজিটিভ জায়গা কিন্তু খুবই কম। তো এই জায়গা থেকে আসলে বোঝা মুশকিল। আবার একইভাবে আপনি আজকে যেমনটা শুরুতে বলছিলেন যে এই এক ধরনের আমেরিকার তো রয়েছেই, আবার ইন্দো কেন্দ্র করে রাশিয়ান ফেডারেশনে তুর্কিয়েরও ইদানিং কনসেন্ট্রেশন রয়েছে। তখন আপনি এটাকে বলতে পারেন যে এখানে আপনার যেমন ধরেন এরকম এক্সাম্পল তো পৃথিবীতে আছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ভর করে কিংবা নির্ভর করে বেশ ভালো ভালো সিঙ্গাপুর বলতে পারেন আপনি, তারপরে হচ্ছে গিয়ে আরও 2-3টি দেশ রয়েছে, ভাই ভালো বলতে পারবেন মুন্সি ভাই, তারা কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট ভালো করেছে, ডেভেলপ নেশনে প্রবেশ। এরকমটা হলে তো আমাদের জন্য এটা আশীর্বাদ, আমাদের জন্য খুশির খবর। কিন্তু আসলে সেটা ঘটবে কিনা সেইটা আমার কাছে একটু সন্দিহান মনে হয়। জি, মুন্সিফাজ আহমেদ, বাংলাদেশের উপর আমেরিকার কোনো চাপ আছে কিনা, বা বাংলাদেশকে কেন দেশ থেকে কোন দেশ থেকে তেল কিনতে হবে, আমেরিকার অনুমতি দিতে হবে কিনা, কোন বাস্তবতায়, বা এই যে বৈদেশিক চাপ কতটা চ্যালেঞ্জের, সেই বিষয় নিয়ে আপনার কাছে আসবে। একটি বিরতি নিয়ে ফিরছে, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট।
স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মুন্সি ফয়েজ আহমেদ, যেমনটা বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, বাংলাদেশের উপরে আমেরিকার কোনো চাপ আছে কিনা, অর্থাৎ রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল কিনতে 60 দিনের যে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর 11 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি যে সিদ্ধান্তের কথা জানিয়েছে, সেটির ভিত্তিতে যদি বলি বাংলাদেশকে আসলে কোন দেশ থেকে তেল কিনতে হবে, এটা আমেরিকার অনুমতি লাগবে কেন, কোন বাস্তবতায়, সেটা যদি বলেন। আমেরিকা খালি বাংলাদেশকে কেন, অন্য অনেককেই বলছে রাশিয়ার তেল কিনো না, ভারতকেও বলেছে। সুতরাং এটাই তাদের স্টাইল। তারা বলতে মনে করে যে তারা বললে সবাই মেনে নেবে। তারা বললে কি সবাই মেনে নিচ্ছে? তাদের এত বড় বন্ধু ভারত, ভারত তো নিয়মিত রাশিয়ার থেকে তেল কিনছে, আরও বেশি বেশি করে কিনছে। আমরা পারলে আমরাও কিনতাম, আমরাই পারি না, সেই জন্য আমরা কিনি নাই এখন। কিন্তু সে চেষ্টা আমরা করছি না তা নয়, আমরা তো একসময় ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কিনেছি নাকি? তো সুতরাং আবার যে কিনবো না সেটাও মনে করার কোনো কারণ নাই। সুতরাং কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় চেষ্টা করবে তাদের স্বার্থটা এগিয়ে নিয়ে যেতে। তারা যদি মানে তাদের বিক্রি যদি বেশি হয়, তাদের লাভ, তারা চাইবে আমরা তাদের কাছ থেকে বা তাদের মিত্রদের কাছ থেকে কিনি, তাহলে সেইটা তারা চাইবে। এবং এই যে আমাদের যে অসম চুক্তির কথা বললাম, ওই চুক্তির মধ্যে তো এই ধরনের কথাই কতগুলো রয়ে গেছে, যে না চীনের সাথে মানে অন্য কারো কাছ থেকে কেনা যাবে না, বা ওর সাথে আলাপ পরামর্শ করে তারপর অন্যখান থেকে অস্ত্র কিনতে হবে বা কি কিনতে হবে। এইসব কথাগুলো তো ঠিক না, তাই না? কিন্তু এগুলো তো আছে। তো তারপরে কি বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত এখানে আসলেন, তিনি আসার আগে ওখানে বলে আসলেন যে তিনি চেষ্টা করবেন যাতে চীনের সাথে সম্পর্ক না, এইরকম কোনো কথা কূটনীতিকরা বলে। কিন্তু উনি তার হিয়ারিংয়ে এটা ওয়াশিংটনে বলেছেন, ঠিক আছে। তারপরে আর উনি তো এটা নিয়ে না বলাটা ভালো, তারপরেও একবার উনি এই কথাটি উচ্চারণ করেছেন বলে আমরা জানি। তো এইগুলো তো তারা করে, তাদের কিছু আসে যায় না, যেহেতু তারা মোড়ল, তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু এখন সেটা করতে যেয়ে তারা ফেঁসে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এক হরমুজ প্রণালী নিয়ে তাদের তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের এটা নিয়ে তো চিন্তা করতে, মানে আমেরিকার তো আর খুব বেশি কিছু করার নাই। তারপরেও যে তারা আসছে, আমরা তাদেরকে মান সম্মান দিয়ে তাদের সাথে কথাবার্তা বলছি, এটাই তারা খুশি হওয়ার কথা। এবং এই যে একটু আগে আপনাদের সাথে আলাপ আলোচনায় বোঝা যাচ্ছিল যে কি একটা নিয়ে চিন্তা পড়ে গেছে সবাই, যে তাদের ডিনারে তারা করতে পারে। এই ডিনারটা নিশ্চয়ই এবং বড় কোনো বিষয় ছিল না, তাদের অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, মিশনের কোনো কাজ ছিল, সেই জন্য তারা ডিনার হয়তো বাতিল করেছে। তাতে অস্থির হওয়ার কিছু নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসছে আমাদেরকে, বাংলাদেশের এখন এই মুহূর্তে একটা অস্থিতিশীলতা বা একটা অস্থির পর্যায়ে চলছে আমাদের। এখনও রাজনীতি নতুন, মানে 24-এর পরে যে রাজনীতি, সেটা পুরোপুরি দানা বাঁধে নাই। নতুন সরকার মাত্র 6 মাস, তাদেরও একটা নির্দিষ্ট গতি তারা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি, নিজেদের একটা কোন দিকে যাবে সেটা। সুতরাং এই সুযোগে সবাই, বাংলাদেশে যারা অংশীজন আছে, তারা সবাই চাইছে এই সুযোগে তাদের অংশটাকে বাড়িয়ে নেওয়ার, তাদের স্বার্থটাকে বেশি করে এগিয়ে নেওয়ার। তো সেটাই স্বাভাবিক, এটা ওরকম মনে করার কোনো কারণ নাই যে বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে করছে। বাংলাদেশের এখন সুযোগ, বাংলাদেশে যেহেতু সব কিছু এখন নতুন করে শেপ নেওয়ার চেষ্টা করছে, সুতরাং এখনই সুযোগ বাংলাদেশের সাথে সম্পর্কটাকে ঘনিষ্ঠ করা, নিজেদের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই চেষ্টাটাই তারা করছেন। আমাদেরও কিন্তু এই সময়ে চিন্তা করতে হবে যে আমাদেরও কূটনীতিতে যারা আছেন তাদের, যে ঠিক আছে সবাই আমাদের কাছে আমাদের ব্যাপারে যেহেতু আগ্রহী, সুতরাং এই সুযোগটা আমরা কেন ব্যবহার করতে পারি কিনা, এইভাবে আমি দেখতে চাই। জি, মুন্সি ফয়েজ আহমেদ সুযোগ নিয়ে বলছিলেন। সেক্ষেত্রে গতকালকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। অর্থাৎ আগামী সেপ্টেম্বরে যে ব্রিক্স সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, সেটি নিয়ে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই যে গত 2 বছর দিল্লি ঢাকার বা ভারত বাংলাদেশের যেই সম্পর্কের টানাপোড়েন আমরা দেখেছি, বা অস্থিরতা বলতে পারেন যেটি দেখেছি, এই পদক্ষেপ কি সেটি সেই দ্বিপক্ষীয় সম্পর্কের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? এটা একটা বড় সুযোগ তৈরি হচ্ছে। সুযোগ আগের থেকে ছিল, আগের থেকে তো আদান প্রদান ছিল, কিন্তু এটা একটা কংক্রিট একটা সুযোগ তৈরি হচ্ছে। এই সুযোগটাকে আমাদেরকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যদি নিজেদের অনিশ্চয়তার জন্য, অস্থিরতার জন্য, দোদুল্যমানতার জন্য যদি আমরা এই সুযোগ হারাই, সেটা তো আমাদেরই ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে না। সুতরাং আমাদেরকে খুব সতর্কতার সাথে এই সুযোগগুলো নিতে হবে। এবং এটা নিয়ে আমাদের খবরের কাগজ ইত্যাদিতে যেই ধরনের লেখালেখি করছে, অনেকেই বলছে যে না ব্রিক্সে যাওয়ার দরকার নাই, এগুলো ঠিক না। আমাদের
যেভাবেই দেখি না কেন ভারত আমাদের এমন একটা প্রতিনিধি যে আমার চতুষ্পার্শ্বে আছে, কারণ বঙ্গোপসাগরও তো তারাই নিয়ন্ত্রণ করে আমাদের দিক থেকে, আমাদের পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি। তো সুতরাং তো তার সাথে আমার একটা সুষ্ঠু সম্পর্ক থাকা দরকার, একটা ভালো সম্পর্ক থাকা দরকার। আমরা যে আগের সরকারের মতন সম্পর্ক হতে হবে তা নয়, কিন্তু ভালো একটা সম্পর্ক থাক। তার সাথে যদি আমার সম্পর্কটা দানা না বাঁধে, তাহলে অন্যরাও আমাদেরকে সন্দেহের চোখে দেখবে, তারাও আমাদের সাথে সম্পর্ক অংশীদারিত্ব বাড়াতে, সহযোগিতা বাড়াতে দুইবার চিন্তা করবে। সুতরাং আমাদের নিজেদের স্বার্থেই সবার সাথে, পুরো পৃথিবীতে আমাদের অবস্থানটাকে দৃঢ় করার জন্য আমাদেরকে আমাদের প্রতিবেশীদের সাথে, ভারত, চীন এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ অংশীদার, তাদের সবার সাথে সম্পর্কগুলোকে আলাদা আলাদা করে একটা শক্ত অবস্থানে নিয়ে যেতে হবে। আমরা যদি মনে করি যে না, চীনের সাথে, টার্কির সাথে, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক, রাশিয়া এরাও ভালো আছে, তাহলে আমার ভারতকে বাদ দিলেও চলে, এটা একেবারে সুইসাইডাল হবে। জি, রাহিদ এজাজ, ভারতের সাথে দেশ বিরোধী চুক্তির কথা বলা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালীন সময়ের কথা বলছি, যে সরকারের ভেতর থেকে এই ধরনের দাবি করা হয়, অর্থাৎ সেই সময়কার স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক এক পোস্টে তিনি লিখেছিলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সেই সময়কার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিল করা হয়েছে বলে যেই তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেটা সঠিক নয়। ভারতের সাথে কি আমাদের কোনো দেশবিরোধী চুক্তি আছে, নাকি এটিকে আসলে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখবেন, বা আমাদের দেশে যারা স্বাধীনতা বিরোধী আছেন ভারতের সাথে সম্পর্কের অবনতিতে তাদের কি কোনো উস্কানি দেখছেন? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। এখন আমি একটু ঘুরিয়ে করি। অন্তর্বর্তী সরকারের আমলের আপনি একজন উপদেষ্টার নাম বললেন, পোর্টফোলিও ধরে পররাষ্ট্র উপদেষ্টা কি জবাব দিলেন সেটাও আপনি বললেন, তা আপনার প্রশ্নের মধ্যে উত্তর পেয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই সরকার তো খুব ঘটা করে কথাগুলো বলছিল। হ্যাঁ, আমরা প্রশ্ন করতে পারি যে এই সংবিধানে যে বিষয়গুলো বলা হয়, যত চুক্তি, সমঝোতায় ইত্যাদি কিন্তু সংসদে আলোচনা করার কথা, সে 15 বছরও হয়। ইভেন অন্তর্বর্তী সরকারের সময় তারা ব্যাখ্যা দিতে পারেন সম্পূরক শুল্ক চুক্তি, যেটা এগ্রিমেন্ট রেসিপ্রোকাল ট্যারিফ, সেটা হয়নি, হয়তো পার্লামেন্ট নেই বলে। এখন আমাদের প্রত্যাশা থাকবে সেটি হবে। আপনি যে প্রশ্নটা করেছিলেন সরাসরি, এটা কি রাজনীতি, উস্কানি, যে যারা পছন্দ করে না, প্রশ্নটা আমি এভাবে দেখি যে আমার দেশের স্বার্থ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি হয়নি, সেই প্রশ্নটা কিন্তু আমার জন্য জরুরি। আমি বিষয়টাকে ওইভাবে দেখি। একই সরকারের আমলে দুজন উপদেষ্টার দুরকম কথা, সেটা নিয়ে বলছিলাম। স্পষ্টভাবে সেই ব্রিফিং আমি কভার করেছিলাম এবং দেখা গেছে যে প্রকল্প বাতিল হয়েছে সেটাকে আপনি তালিকায় দেখাচ্ছেন, সেদিন আমরা বাতিল করলাম, আসলে ওনারা বাতিল করেনি। এখন ধরুন আমরা চীন নিয়ে কথা বলছি, প্রাসঙ্গিকভাবে বলি, শি জিনপিং যখন আসেন, অবশ্যই এটা ঐতিহাসিক ভিজিট। তিনি তো যখন তখন যেখানে সেখানে যান না। তো সেই সময় আমরা $20 বিলিয়ন কথা শুনছিলাম, 22টি বড় বড় প্রজেক্টের কথা বলছিলাম, কটা হয়েছে? 10টা হয়নি। গত বছর আমি নিজেই রিপোর্ট করেছি, অর্থসারের হার মাত্র 25%। তাহলে আমাদের সক্ষমতার অভাব আছে, আমাদের দর কষাকষিতে ঘাটতি আছে, প্লাস যে প্রকল্প এতগুলো দিলাম তার অর্ধেকেরও কম হলো কেন? সমস্যা তো আছে। ঠিক তেমনিভাবে এই চুক্তিগুলো যদি আপনি যেটা বলছেন দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী কিনা, এখন দেশের স্বার্থের পক্ষে কতটা, সেটাই হলো বড় কথা। আর একটা বিষয়, আমি একটু আগে যেটা বললাম ওটাকে টেনে আর একটু বলি, যে কোন দেশের সাথে আমি কি সম্পর্ক করছি, সেটার ক্ষেত্রে আমি মনে করি সবার আগে আমাদের ভাবতে হবে আমার স্বার্থ, আমার মর্যাদা সমুন্নত রেখে আমি করছি কিনা। আমি ভারতের সাথে সম্পর্কের দিকে যদি দেখি, গত 1.5 বছর অন্তর্বর্তী সরকারের আমলে যেভাবে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছি, তাতে তো একটা বিষয় পরিষ্কার যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে সম্পর্কটা এগিয়েছে, জনগণের একটা বড় অংশ মনে করে সেটা ঠিক ছিল না। সেই সম্পর্কটা, যেটাকে খুব ঘটা করে বলা হতো সোনালী অধ্যায়, সেটা কিন্তু আসলে সরকার টু সরকার ছিল, মানুষের মধ্যে ছিল না। এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন ধরুন আপনি বলছেন 2 বছর, আমি পর্বটাকে ভেঙে বলি, ওই 1.5 বছরকে আপনার আলাদা করে ধরতে হবে অন্তর্বর্তী সরকারের আমলে, কারণ ইতিহাসের এত তিক্ততম সম্পর্ক, আমার মনে হয় অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমদে বলতে পারবেন এত তিক্ততা গেছে কিনা। আমি আমার 20 বছর প্লাস সময় সাংবাদিকতা জীবন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে, আর সেটার সাথে কিন্তু আমি এটাকে কম্পেয়ার করতে পারবো না। গত 6 মাসে শুরুটা ভালো ছিল। ফেব্রুয়ারিতে তাদের লোকসভার স্পিকার এসেছেন, এপ্রিলে বৈঠক হয়েছে, আলাপ আলোচনা, একটা মানে সম্পর্কটা ইতিবাচক পথে এগোবো। আর বাংলাদেশ কিন্তু এখনও বলছে আমরা প্রতিবেশী ভারতের সাথে ভালো সম্পর্ক চাই,
মর্যাদার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, দেশের স্বার্থের ভিত্তিতে। আর গোটা পৃথিবী যদি পাল্টায়, সম্পর্কের সমীকরণ যদি পাল্টে যায়, তাহলে বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রেও তো সেটাই দেখতে হবে। এই যে চীনের সাথে সম্পর্ক বলুন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক বলুন, সেখানে কি শুধু ব্যবসা, বিনিয়োগ, প্রতিরক্ষা এগুলো আছে? এখানে শিক্ষা আছে, কৃষি আছে, পরিবেশ আছে। এখন প্রতি বছর যুক্তরাষ্ট্রে কি পরিমাণ শিক্ষার্থী বৃত্তি নিয়ে যান, পড়াশোনা করতে যান, আমরা খালি সেটা দেখি। অন্যান্য, যেমন ধরেন মালয়েশিয়ায় এই সফরের আগে সংখ্যাটা বড় করে এলো, মালয়েশিয়ায় 11,000-এর বেশি ছাত্র বাংলাদেশি ছাত্র পড়েন এবং বিদেশি ছাত্রদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ চীনের পর। এবং দেখা যাচ্ছে শুধু শিক্ষার্থী পড়েন না, সেখানে ফ্যাকাল্টি হিসেবে বিশ্বের নামজাদা প্রতিষ্ঠান আছে, সেখানে অনেক উল্লেখযোগ্য ফ্যাকাল্টি বাংলাদেশের নাগরিক। কাজেই সম্পর্কটাকে সেভাবে দেখা উচিত এবং সবার আগে আমার মনে রাখা উচিত যে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বার্থটা সমুন্নত আছে কিনা। রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রপক্ষ সেই বিবেচনার চাইতে এই বিষয়টাতে বেশি জোর দেওয়া জরুরি বলে আমার বিশ্বাস। জি, অধ্যাপক ফজলুল হালিম, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বর পর্যন্ত চায়না এবং হংকং থেকে বাংলাদেশে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে $3.19 বিলিয়ন। যুক্তরাজ্যের $3.22 বিলিয়ন পর এটি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি, এমনটা বলা হয়। অন্যদিকে চায়না বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা, মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশ এবং চায়নার যেই সম্পৃক্ততা নিয়ে ভারত বা আমেরিকার আসলে উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ দেখছে কিনা, আবারও যদি সেই প্রশ্নে আসি এই তথ্যের ভিত্তিতে। একদমই সঠিক। আর ওইটা বোধহয় খুব সম্ভবত আপনি যুক্তরাষ্ট্র বলছেন, যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্র। জি জি জি। তো যেটা আপনি যেটা বলছেন, আমি খুব আমাকে আমার ভুলের জন্য অত্যন্ত দুঃখিত। আমি একদম সহজ করে বলি। এখানে ধরুন আমরা তিনটি বড় রাষ্ট্রের অবজেক্টিভস নিয়ে কথা বললেই মোটামুটি একদম সহজভাবে বলা যায়। প্রথম কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কি চায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চায়, তার যেটা বলছিলাম আমি, যে ইন্দো প্যাসিফিক, তার একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বঙ্গোপসাগরে সে এক ধরনের সামরিক নিরাপত্তা তৈরি করতে চায়। তারপরে হচ্ছে সে বাণিজ্য, বিনিয়োগ কিংবা আঞ্চলিক স্থিতিশীলতা এবং এর পাশাপাশি চীনের যে এখানে উপস্থিতি, সেটার প্রভাবটাকে সে কমাতে চায়। এটা গেল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এবারে আসেন আপনি, তাহলে চীন কি চায়? চীন যেটা চায়, সে চায় তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা তার এই মেগা প্রজেক্টকে সে এক্সিকিউট করতে চায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে এখানকার আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার কিংবা অবকাঠামো, সেখানে সে বিনিয়োগ করতে চায়। তৃতীয়ত হচ্ছে সে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক যে তার উপস্থিতি, সেটা আরও বৃদ্ধি করতে চায়। এবারে আসেন হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া তাহলে কি চায়? ইন্ডিয়া যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশকে কেন্দ্র করে সে ভারতের উত্তর পূর্ব যে ভারত, সেখানে এক ধরনের কানেক্টিভিটি তৈরি করতে চায়। সে তার সীমান্ত নিরাপত্তা চায়। পাশাপাশি সে পানি ব্যবস্থাপনায় সে তার নিজের শেয়ারটাকে বড় করে দেখে, নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কি। এবং সে তার নিজের সিকিউরিটির জন্য সে আঞ্চলিক স্থিতিশীলতাও চায়। এই তিনটি রাষ্ট্রের মোটামুটি বাংলাদেশের কাছে এক্সপেকটেশন এতটুকু। এখন বাংলাদেশ কি চায়, যেমনটা আপনি মুন্সি ভাইকে বলছিলেন যে এইটা কি আসলে এক ধরনের মানে চাপ নাকি সুযোগ। তো বাংলাদেশ দুইভাবেই এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। বাংলাদেশ যদি সুযোগ হিসাবে অ্যাকসেপ্ট করে, যেটা আমি পূর্বে বলছিলাম, যে তাহলে সে সিঙ্গাপুর হতে পারে, সে চাইলে ভিয়েতনাম হতে পারে, সে চাইলে ইন্দোনেশিয়া হতে পারে। এখন সে এখানে কাকে এই পাওয়ারের মধ্যে, আপনার ইন্ডিয়াকে সে কাজে লাগাবে নাকি চায়নাকে লাগাবে নাকি সে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট নেবে, এটা বাংলাদেশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, যারা সরকারে রয়েছেন, তাদের উপরে নির্ভর করে। এবার আপনার যে প্রশ্ন, যে আসলে বাংলাদেশ মূলত এই পরিস্থিতিতে তার আসলে ফরেন পলিসি কিংবা অর্থনীতি, তার ডেভেলপমেন্ট, এগুলো আসলে সে কীভাবে ডিল করবে, এইটা একটা বড় প্রশ্ন। এবং এটা সাধারণ মানুষের মধ্যেও, কারণ মানুষও কিন্তু বুঝতেছে যে বাংলাদেশ একটা চাপের মধ্যে রয়েছে এবং ত্রিমুখী চাপ। তো তাহলে বাংলাদেশ আসলে কি করবে? তো বাংলাদেশ যেটা করতে পারে, এখন আমরা যেগুলো আসলে বইয়ের ভাষায় বলি আর কি, সেগুলোকে আমরা ধরুন আমরা চাই যে সে তার স্ট্র্যাটেজিক অটোনমি থাকুক, এই কথাগুলো বলবে সবাই, যে এক ধরনের ব্যালেন্স ডিপ্লোমেসি থাকুক, সে কোনো বড় রাষ্ট্রের সাথে টিল্ট না হোক, হ্যাঁ, অর্থাৎ এক ধরনের স্ট্র্যাটেজিক হেজিং থাকুক তার ফরেন পলিসিতে। কিন্তু আসলে কি বাংলাদেশের সেই সামর্থ্য আছে? বাংলাদেশ সেটি কিভাবে থাকবে? বাংলাদেশের সেটা থাকার তো সুযোগ নেই। বাংলাদেশকে যদি ডেভেলপমেন্ট দ্রুতগতিতে এগিয়ে নিতে হয়, তাহলে তো বাংলাদেশ
বাংলাদেশকে কারো না কারোর সাথে কোঅপারেশন করতে হবে। এখন সেই কোঅপারেশন করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র তো সে তার যে আমি অবজেক্টিভসগুলো বললাম সে তো সেইটা এনশিওর করতে চাইবে, ইন্ডিয়া তারটা এনশিওর করতে চাইবে, ঠিক তেমনি চায়না খুবই, বরং আমি বলবো যে এই তিনটি দেশের মধ্যে সে আরো ট্রিকি। সে এখন বিআরআইকে উপেক্ষা করে নিজের প্রজেক্টেরই সে এক্সটেনশন নিয়ে আসছে, যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দরকার নাই, আমরা যেভাবে পাকিস্তানে করেছি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটাকে আমরা সিপিইসি বলি, ঠিক একইভাবে সে এখন এখানে নিয়ে আসছে যে সিএমবিইসি, অর্থাৎ চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। এখন সে এইটা এক্সিকিউট করতে চায়, তো প্রত্যেকেই তো বাংলাদেশকে চাপের মধ্যে রাখবে, বাট বাংলাদেশ এখন তার সামনে অপশন দুটো, এক হচ্ছে গিয়ে সে যেটা বললাম স্ট্র্যাটেজিক হেজিং, কিংবা সে কোথাও মানে তার মানে ফরেন পলিসিতে তার যে অটোনমি সেটা সে মানে কি বলা যায় কন্টিনিউ করবে, অর্থাৎ যেটা আমরা সবাই জানি যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই একই পথে যেতে হবে, একই পলিসিতে থাকবে, আর না হলে তাকে একদিকে ঝুঁকে পড়তে হবে, যেটাকে আমরা টিল্ট বলি। এখন যদি সেটা চায়নার দিকে হয় তাহলে যেটা বললাম যে ইন্দোনেশিয়া হতে পারে, কিংবা সেটা ভিয়েতনাম হতে পারে, কিংবা সেটা সিঙ্গাপুর হতে পারে। এখন বাংলাদেশ কোন দিকে ঝুঁকে পড়বে এইটা তো আপনি আমাদের হাইপোথিসিস কিংবা আমাদের প্রফেসিতে কাজ হবে না, এইটা তো যারা সরকারে রয়েছেন তারা নির্ধারণ করবেন। তবে আমার কাছে মনে হয়েছে যে সরকার তাদের যে আপনার মানে ফাস্ট ট্র্যাক ডিপ্লোমেসিতে তারা যেটা করার চেষ্টা করেছেন, প্রথমে চীনে তারা ভিজিটটি করেছেন, এইটাকে কিন্তু প্রেইজ করি আমরা। কারণ হচ্ছে গিয়ে যেহেতু চীনের আপনি যে ওয়ার্ল্ড ব্যাংকের রেফারেন্স দিয়ে আমাকে যে তথ্য দিলেন যে বিশাল বিনিয়োগ এখানে, কিন্তু সেই বিনিয়োগ তো এখন স্থবির হয়ে আছে, বিনিয়োগ তো তারাই এখন পোস্টপন করে দিয়েছে, এবং বাজারে তো এগুলোও চাউড রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন আসছে, এই যে আপনার এনএলজি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনবো, আমরা গম আনবো, এটা হচ্ছে গিয়ে তাদের যে হিউজ ইনভেস্ট এখানে ছিল, তারা সেই টাকাটা দ্রুত নিয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছে। বাজারে কিন্তু এই কথাগুলোও রয়েছে। কাজে কোনটা সত্য, এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম যখন যেটা হচ্ছে গিয়ে আমরা গণমাধ্যমে এটাকে বুস্ট হতে দেখি, কিংবা হচ্ছে এক ধরনের হাইপ তোলা হয়, কাজে আমরা তো এটা জানি না, বরং সরকারের যারা পলিসি মেকিং এ রয়েছেন ওনারা আসলে বলতে পারবেন যে তাদের তরফ থেকে, অর্থাৎ পার্টিকুলার মার্কিন যুক্তরাষ্ট্র কি চাচ্ছে, চায়না কি চাচ্ছে, কিংবা ইন্ডিয়া আসলে কি চাচ্ছে, এবং সরকার কি চাচ্ছেন। তবে আমরা এমনিতে অবজারভার হিসেবে, কিংবা আমরা যতটুকু আমাদের জ্ঞান বুদ্ধি সেটুক থেকে আমরা এটা বলতে পারি। তবে আমার কাছে অন্য একটা বিকল্প রয়েছে। আপনি যদি বলেন যে এই থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ এই চাপে না থাকা, কিংবা হচ্ছে গিয়ে আপনার কার উপরে নির্ভর না করা, এর বাইরে একটা পলিসি রয়েছে, সেটা আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে এরকমের যে ধরুন বাংলাদেশ আমরা বুঝতেছি যে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হতে পারে, কিংবা সম্পর্ক যদি শীতল হয় কি হতে পারে, বাংলাদেশ আপনার টেরিফ বাড়বে, তারপরে আপনি এক্সপোর্ট করতে পারবেন না, আপনার গার্মেন্টস আপনার হচ্ছে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে, এরকমের চায়নার বেলায় বহু কিছু রয়েছে। তো এইটা থেকে ওয়ে আউট যেটা আমার কাছে মনে হয় সেইটা খুব ইন্টারেস্টিং। ধরুন আপনি আমার গার্মেন্টস, আমরা কিন্তু এখনো 5 দশক ধরে একই জায়গায় পড়ে আছি, এবং আমরা কিন্তু গার্মেন্টসকে এবং হচ্ছে গিয়ে হিউম্যান রিসোর্স এক্সপোর্ট করাকে পাশাপাশি আমাদের এগ্রিকালচারকে, এই তিনটাকেই আমরা ফান্ডামেন্টাল ইকোনমির জায়গা মনে করি। কিন্তু এর বাইরে কি ভাবার সময় আসে নাই এখনো? 5 দশক পরে বা 55-56 বছর পরে আপনি কি সেটা ভাববেন না? নিশ্চয়ই ভাবতে হবে। কারণ হচ্ছে পৃথিবী এখন কাজ করতেছে, যদিও আসার কথা সরকারের, দেখলাম 2-1 এগুলো নিয়ে কথা বলছেন ইদানিং, সেটা শুনতেও আমাদের ভালো লাগে। আমি জানি না বাস্তবে তারা কতটা এক্সিকিউট করবেন। সেটা হচ্ছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রির কথা আমি বলতে চাই। যেমন ধরুন গার্মেন্টসের কথা বললাম, গার্মেন্টস কিন্তু এখন গার্মেন্টস থাকুক, কিন্তু গার্মেন্টসের পাশাপাশি উন্নত বিশ্ব যেটা করতেছে, আপনি অবাক হবেন যে মাত্র 8টা দেশ পৃথিবীতে তারা হচ্ছে গিয়ে সার্জিক্যাল যেটা আরএমজি এবং ইন্ডাস্ট্রিয়াল যেটা আরএমজি শুধু সেটুক প্রডিউস করে। অর্থাৎ আপনার হসপিটালে যে আমাদের যে পোশাকগুলো দরকার হয় এবং হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে পোশাকগুলো দরকার হয়, বাংলাদেশ কিন্তু সেখানে সুইং করতে পারে। সেটা কিন্তু একটা বিরাট জায়গা। বাংলাদেশ কিন্তু সেমিকন্ডাক্টর শিল্পের দিকে যেতে পারে, ইলেকট্রনিক চিপস, তারপরে হচ্ছে গিয়ে আপনার ধরুন ফার্মাসিউটিক্যালস, তারপরে আমাদের রয়েছে আপনার যেটা খুবই বাংলাদেশের যেটাকে বলে বায়োটেকনিক্যাল আপনার এপিআই যেটা, তারপরে হচ্ছে গিয়ে আপনার আমাদের যে ভ্যাকসিন, তারপর এরকমের আমি একটু শেষ করি এক কথায়। তারপরে ধরুন আমাদের সফটওয়্যার ভিত্তিক কিছু কাজ রয়েছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার সুযোগ রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ইভি যেটাকে আমরা বলি ইলেকট্রনিক ভেহিকলস, এর আপনার তৈরি করার ইলেকট্রনিক ভেহিকল তৈরি করার দরকার নেই। আপনি ঢাকা শহরে দেখেন যে লক্ষ লক্ষ ব্যাটারি রয়েছে, তো আপনি এই লিথিয়াম এই ব্যাটারিটা প্রডিউস করেন, এইটা এক্সপোর্ট করুন। আপনার এরকমের
ইভেন আমি আরেকটু বলে শেষ করে নেই, এটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ অনেকেই বলে যে আপনারা শুধু সমস্যার কথা বলেন, আপনারা তো সমাধানের কথা বলেন না। তো সমাধান তো আপনি এনার্জি সেক্টরে আসেন, আপনি রিনিউয়েবল এনার্জি যেটা, তারপরে হচ্ছে কি আপনার ব্লু ইকোনমি যেটা, এরকমের অজস্র ডেটা দেওয়া যাবে যে যেগুলো নিয়ে এখন সারা পৃথিবী কাজ করছে এবং সেখানে বাংলাদেশেরও কাজ করার সুযোগ রয়েছে। এবং বাংলাদেশ ওই জায়গায় যদি এমফাসাইজ করে তাহলে আপনার এই নির্ভরতা কমবে। আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীন যতই প্রেশার দেখ না কেন, আপনার যখন আলাদা একটা বাজার ব্যবস্থা থাকবে, পৃথিবীর অন্য দেশের সাথে আপনার যখন কানেক্টিভিটি থাকবে, এক্সপোর্ট রিলেশন থাকবে, আপনার যখন বাণিজ্য ঘাটতি কমে যাবে, তখন তো আপনার ডিপেন্ডেন্সি থাকবে না। জি। আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মুন্সিফাজ আহমেদ, ভারত, আমেরিকা, চায়না, এই তিন দেশই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়, যেটা নিয়ে আমরা আসলে এতক্ষণ আলোচনা করছিলাম। কিন্তু ত্রিমুখী যেই সম্পর্ক নিয়ে আমরা বলছি, বাংলাদেশের রাজনীতির যে অস্থিরতা বা অর্থনীতির এই মুহূর্তে যে অবস্থা, সেগুলো সব কিছু যদি আমরা বিবেচনা করি, এই ত্রিমুখী সম্পর্ক ইতিবাচকও নিশ্চয়ই আসছে, চাপেরও আছে। দুটো মিলিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। বেশিরভাগ মানুষই এইভাবে দেখে যে এটা ত্রিমুখী দেখার চেষ্টা করে, কিন্তু এটা যে আরও অনেক বহুমুখী সেটা বুঝতে চাই না, আমরা অনেক সময় ভুলে যাই। কারণ আমাদের যে, ঠিক আছে, চীনের সাথে আমাদের অনেক সহযোগিতা, অনেক ব্যবসা বাণিজ্য, অনেক বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে, ভারতের সাথে আছে, রাশিয়ার সাথে, এবং এদের সাথে আমরা দেখি না, রাশিয়ার সাথে, তারপরে জাপানের সাথে, দক্ষিণ কোরিয়ার সাথে, সিঙ্গাপুরের সাথে, তাদের সাথে আমাদের বিশাল বিশাল সব সহযোগিতার আছে। সুতরাং ওইভাবে তিনটা দেশ, সব কিছু মিলিয়ে তিনটা দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জি, তিনটা দেশ সবচেয়ে আমার কাছে, ভারত আমার প্রতিবেশী হিসেবে যেহেতু আমার চারপাশে বেষ্টন করে আছে, আমার নিরাপত্তার জন্য দৈনিক যে নিরাপত্তার সমস্যা প্রশ্ন আসে, সেজন্য ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইটার কাছাকাছি আর কেউ নাই। তেমনই আবার আমাদের অর্থনৈতিক যে সহযোগিতা আন্তর্জাতিক ক্ষেত্রে, চীন সেখানে সবার চেয়ে এগিয়ে আছে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব কিছু ধরলে আমাদের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীন সবার চেয়ে এগিয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা অন্য যে কোনো রাষ্ট্র বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে যখন আমরা বড় বড় প্লেন কিনি, বোয়িং, তখন তাদের সাথে আমাদের ইয়েটা বেড়ে যায়, হ্যাঁ, তাদের বিনিয়োগ বেড়ে যায়। কিন্তু তাছাড়া চীন সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইয়েতে আমাদের। আর কি বলে, যুক্তরাষ্ট্র আমি বাংলাদেশ ছোট দেশ হলেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় খুব সক্রিয়, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায়, জলবায়ু ক্ষেত্রে, বৈশ্বিক বাণিজ্যের নিয়ন্ত্রণ ইত্যাদির ব্যাপারে সব কিছুতে আমরা কিন্তু খুব সক্রিয় ভূমিকা পালন করে থাকি। সেটা সম্ভব হয় কীভাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশ আমাদেরকে সহ্য করে, আমাদের সাথে তাদের মত যে মিলে তা নয়, কিন্তু তারা আমাদেরকে, আমরা যা বলতে চাই, যা করতে চাই, সেটা করতে বাধা দেয় না। তো এই তিনটা দেশের সাথে আমাদের সম্পর্কের এই জিনিসগুলো, এই দিকগুলো হলো এক একটা দেশের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য বিরাট, কিন্তু আমি মনে করি এইটা কারণে যে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয়তা যে আছে, যে রয়েছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বাধা দেয় না বলে আমরা করতে পারি। তো সেরকম, কিন্তু এর বাইরে যখনই যাই তখন আরও অনেকগুলো দেশ চলে আসে। রাশিয়া আমাদের সবচেয়ে বড় একটা বিনিয়োগ, তাদের রূপপুর প্রজেক্ট। তাছাড়াও অনেক কিছু তারা করছে। তারা আমাদের স্বাধীনতার পর থেকেই বিভিন্ন রকম আমাদের পোর্টগুলো পরিষ্কার করা ইত্যাদিতে নানান ক্ষেত্রে। তারপরে আমাদের দক্ষিণ কোরিয়া, জাপানের সাথে আমাদের বিশাল সম্পর্ক। তো সুতরাং খালি ওই তিন দেশের সাথে এটা দেখাটা ঠিক না। কিন্তু একটি কথা এখানে বলতে হবে, সবাই গুরুত্বপূর্ণ, আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি নিজে, এবং আমার দেশের স্বার্থে, যেটা আগে রাহিদ ইজাজও বলেছেন, আমাদের প্রফেসর সাহেব বলেছেন, যে আমার নিজের স্বার্থটা কি সেইটা আগে বুঝে সবার সাথে ওই স্বার্থ ভিত্তিতে অটোনোমাস সম্পর্ক গড়ে তোলা, আলাদা আলাদা একজনের সম্পর্ক দিয়ে আরেকজনকে যাতে আমি খাটো না করি বা কোনো রকমের নেতিবাচক প্রভাব না পড়ে একজনের সম্পর্ক আরেকজনের ক্ষেত্রে। তো সেইটা খেয়াল রেখে আমি যদি সবার সাথে আলাদা আলাদা সম্পর্কগুলো গড়ে তুলি, একটা বিশেষ বিশেষ প্রজেক্টের ক্ষেত্রে আমাদের স্বার্থটাকে রক্ষা করে, তাহলে আমার মনে হয় যে আমরা খুব পিছিয়ে থাকবো না।
জি, রাহিদ এজাজ, বাংলাদেশে চায়নার বিনিয়োগ, সেই বিষয়ে যদি আসি, সেই বিনিয়োগের কারণে বাংলাদেশ চায়নার বলয়ে ঢুকে গেছে এমনটা আলোচনা আছে সর্বত্র। সেই ক্ষেত্রে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের হাই কমিশনের সঙ্গে বৈঠক করলেন, আজকে সার্জিও গোরের সঙ্গে বৈঠক করলেন। সেই ক্ষেত্রে চায়নাকে আটকাতে ভারত আমেরিকা কি কোনো কৌশল করছে কিনা, কি বলবেন? না, দেখুন, আমরা বরাবরই খুব সরলীকরণ করে ফেলি। এই যে অবশ্যই সেটা হ্যাঁ একটা কোইন্সিডেন্স হতে পারে, ভারতের সাথে সম্পর্কের সংকট, তারপরে চীনের সাথে সম্পর্কের ধারাবাহিকতা, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি যদি এভাবে বলি একটা একটা করে ছোট করে, আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম যুক্তরাষ্ট্রকে প্রচুর গালমন্দ করা হতো, কিন্তু আমরা যদি পরিসংখ্যান দেখি বিভিন্ন সেক্টরে, অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ বললেন যে এই ফোরামগুলো আছে, 4টি ফোরাম আছে, ওই 4টি ফোরাম কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছে। তার মানে আপনি গালাগালিগুলো করছেন লোকাল অডিয়েন্সকে অ্যাড্রেস করে এবং খুব ডেরোগেটরি ল্যাঙ্গুয়েজ করে। না, শেষের 2 বছর ছাড়া ওই সরকারের সময় কিন্তু খুব ভালো আবার আবার তাহলে যুক্তরাষ্ট্র, আবার চীন, আমরা ভারতের সাথে হেলে যাওয়া, ঝুঁকে যাওয়া 14, 18, 24 নির্বাচন আমরা ভুলে যাই কেন? চীন তো সেই দেশ যে দেশের রাষ্ট্রদূত 18 রাতের ব্যালট বক্স চুরির ভোটের পরপরে ক্রিস্টালের নৌকা নিয়ে বসেছিল। 24 প্রতিযোগিতা ছিল, ফুল দিয়ে কি ভারতের হাই কমিশনার যাবে না চীনের রাষ্ট্রদূত যাবে? তো এখানে সবাই কিন্তু যে যার স্বার্থটা দেখে। আর আমরা যখন বলি চীনকে ভারত এবং যুক্তরাষ্ট্র মিলে আটকাবে, আমরা যদি ফিগার্সগুলোর দিকে তাকাই, চীনের সঙ্গে ভারতের সীমান্তে সংঘাত হচ্ছে, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের সাথে যদি দেখি চীনের সম্পর্ক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে একে অন্যের কিন্তু পরিপূরক হিসেবে আছে। অর্থাৎ সে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিযোগিতা করে, আটকে দেয় যেখানে তার সে একটু পিছিয়ে আছে। এটা ভারতের ক্ষেত্রে সত্য, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। সময় স্বল্পতা আছে, এখানে আমি যেটা বলতে চাই, শেষ করতে চাই, হ্যাঁ সে তার কৌশল থাকতে পারে যে আটকে দেওয়া, করে দেওয়া। ভারত এখানে ভারতের স্বার্থ আর যুক্তরাষ্ট্রের স্বার্থ সবসময় কিন্তু মিলবে না। আপনি একটু আগেই অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজের সাথে কথা বলতে রাশিয়ার তেলের কথা বলছিলেন, কাজেই সে তার মতো করে করতে চাইবে। এই পক্ষগুলোর যখন পাল্টাপাল্টি চলবে, বাংলাদেশ নামক রাষ্ট্রকে ভেবে দেখতে হবে এই পাল্টাপাল্টির মধ্যে তার সুফলটা, সুযোগটা কিভাবে সে কাজে লাগাতে। একদম শেষ পর্যায়ে আমরা আছি, অধ্যাপক ফজলুল হালিম, একদম সংক্ষিপ্তভাবে জানতে চাই যে ভূ রাজনীতির এই খেলায় বাংলাদেশ আসলে কতটা কৌশলী, যেটি নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে একটা কথা, মানে এরকম বলা যায় যে আমরা ইস্যু বেসড হচ্ছে গিয়ে এক ধরনের অ্যালাইনমেন্ট করতে পারি। এটা হচ্ছে কারণ এই আপনি যেভাবে বলছেন যে মানে লাইক প্লে আর কি, এই খেলা, হ্যাঁ, তো আসলে আমি সেভাবে বলতে চাই না। কারণ আমার কাছে মনে হয় যে এটা কোনো এমন জটিল কোনো বিষয় না, এখান থেকে উত্তরণের সুযোগ রয়েছে এবং আমাদের যে ইকোনমিক স্টেট ক্রাফট সেটাকে আমরা নতুন করে সাজাতে পারি, যেহেতু নতুন একটা সরকার মাত্র যাত্রা শুরু করেছে। আর এক কথায় বলতে গেলে ওনারা যেটা চেষ্টা করেছেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা হচ্ছে গিয়ে এক ধরনের আমার কাছে মনে হয়েছে স্ট্র্যাটেজিক রি-এঙ্গেজমেন্ট করার চেষ্টা। যেহেতু চায়না ভিজিট করেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রথম, ওনারা এখন এটাকে নতুন করে আবার নিজেদের মতো করে বাংলাদেশকে অবজার্ভ করবেন এবং তারা তাদের নীতি নির্ধারণী ঠিক করবেন। কাজেই এখানে আমাদের এটা নিয়ে এতটা মানে পাজেল হওয়ার মতো কিছু হয়েছে বলে আমি মনে করি না। এবং এগুলো রুটিন, ওনাদেরও রুটিন কাজ, আমাদের রাষ্ট্রের তরফ থেকে আমাদেরও এখানে কিন্তু আমাদের সিদ্ধান্তটা বাংলাদেশের স্বার্থে। যেমন অতীতে যে সরকার ছিল, অর্থাৎ ইন্টারিম 15 মাসে যেটা করে গেছে, তার থেকে ভয়াবহ বাংলাদেশ সৃষ্টির পরে কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই, বাংলাদেশের মানচিত্রে ঘটে নাই, বাংলাদেশের কনস্টিটিউশনে ঘটে নাই, বাংলাদেশের কোনো সরকারও ঘটায় নাই। এবং সেই কাজটা করার ফলে বরং এই ব্যাকলগ ছাড়াতে গিয়ে এখন যারা রানিং গভর্নমেন্ট রয়েছেন তারা বিপদে পড়েছেন। কাজেই আমি বলবো যে এখন এই জায়গা থেকে বের হতে হয়তো একটু সময় লাগবে, তবে এটা এমন নয়, এমন কঠিন নয় এবং এই চ্যালেঞ্জটা এত বড় নয় যে এটা অসম্ভব, এটা আমি মনে করি না। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি। আপনাদের